আপনার কাছে ফান্ডের সাইজটা 1 টাকা হোক আর 100 টাকাই হোক না কেন, যদি আপনার সঙ্গে একজন কোচ থাকে তাহলে 1 টাকাটা সেফ থাকবে, 100 টাকাটা সেফ থাকবে, আর এই 1 টাকাটা বাড়ানোর সম্ভাবনাটা অনেক বেশি থাকবে, 100 টাকাটা বাড়ানোর সম্ভাবনা বেশি থাকবে। কারণ যে অ্যাডভাইজার তার সারাক্ষণের কাজ হচ্ছে এইটাই করা। দুজন মিলে এসছেন একসঙ্গে আমার সঙ্গে দেখা করতে, একজন ডিসিশন নিয়েছেন যে ঠিক আছে আমি ইমিডিয়েটলি প্ল্যান করছি, আরেকজন বলেছেন যে ঠিক আছে আমি একটু বাড়িতে গিয়ে ভেবে দেখছি। কি হয়, ওই চিন্তা ভাবনা করতে করতে সে অ্যানালিসিস করতে করতে 5 বছর কেটে গেছে, ততক্ষণে তার বন্ধু 5,000 টাকা করে এসআইপি স্টার্ট করেছিল। সে তখন যে ফান্ডটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর তার বন্ধু 0 জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আমি শুধু টাকা রোজগার করব, টাকা রাখবো, তার জন্য ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজাররা আছে। আপনাদের ইম্পর্টেন্স কতটা আপনি কি মনে করেন যারা ইনভেস্টর তাদের কাছে? একজন টিচার তিনি যদি টিচ না করতেন আমাদের, আপনি যে কথাগুলো বলছি সেটা করা সম্ভব হতো না, এই ডিসকাশনটা করা সম্ভব হতো না। তাই না, আমরা এটা নিয়ে পড়াশোনা করেছি, আপনি পড়াশোনা করেছেন, তাই জন্য আমরা একসঙ্গে কথা বলছি। একজন ক্রিকেটার, একজন ফুটবলার, যত বড়ই যত মাপের ক্রিকেটার হোক, ফুটবলার হোক, তার কিন্তু একজন কোচ আজকের দিনেও লাগে। সো আপনার কাছে ফান্ডের সাইজটা 1 টাকা হোক আর 100 টাকাই হোক না কেন, যদি আপনার সঙ্গে একজন কোচ থাকে তাহলে 1 টাকাটা সেফ থাকবে, 100 টাকাটা সেফ থাকবে, আর এই 1 টাকাটা বাড়ানোর সম্ভাবনাটা অনেক বেশি থাকবে, 100 টাকাটা বাড়ানোর সম্ভাবনা বেশি থাকবে। কারণ যে অ্যাডভাইজার তার সারাক্ষণের কাজ হচ্ছে এইটাই করা। একজন নর্মাল ব্যক্তির ক্ষেত্রে সেটা সম্ভব নয়, কারণ তার নিজের পার্সোনাল লাইফের অনেক কমিটমেন্ট রয়েছে, তার নিজের প্রফেশনালে, তার কিছু প্রফেশনাল জগতে তার কমিটমেন্ট রয়েছে, তার টার্গেট রয়েছে, অনেক কিছু। তার পক্ষে সম্ভব নয় যে তার ফান্ডটাকে কীভাবে এগোচ্ছে না এগোচ্ছে সেগুলোকে সবসময় নিয়ে পরিচর্যা করা। তো সেইখানে দাঁড়িয়ে অবশ্যই ফান্ড ম্যানেজার যদি থাকেন কেউ তার সঙ্গে, একজন বন্ধুর মতন যদি থাকে, তাহলে নাথিং লাইক। আপনাকে এবার জিজ্ঞেস করছি, খুব খোলাখুলি প্রশ্ন, যেহেতু আপনি এসছেন। সাধারণ অনেক মানুষের এই ধারণাটা নেই, তারা ভাবেন যে আমি এত টাকা হলে মানে একজন অ্যাডভাইজারের কাছে যাব, বা আমার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে মানে আমার কাছে প্রচুর টাকা থাকতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এক্ষেত্রে ইন জেনারেল মার্কেটে, বা বিশেষ করে আমি যদি খোলাখুলি বলি, আপনার কাছে গেলে আপনারা চার্জেসটা কিভাবে হিসাব করেন? সেটা কি কোনো পার্সেন্টেজ হিসাবে নাকি কোনো ফিক্সড প্রাইস থাকে? না, আপনি যদি আমার সঙ্গে কথা বলছেন, আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের একটা ফিক্সড প্রাইস রয়েছে, যে আপনি আমার কাছে আসছেন, আপনি আমার সঙ্গে ইনভেস্ট করুন বা না করুন, খালি আপনি আমার থেকে অ্যাডভাইস নিলেন, তাহলে আমরা একটা ফিক্সড প্রাইস করে দিয়েছি, যেটা আপনি খালি ওই চার্জটুকুই আপনি দেবেন। আপনাকে এন্টায়ার প্রসেসটা বলে দেওয়া হবে যে আপনার ফিউচারে কি কি গোল রয়েছে, সেই গোলটাকে তৈরি করতে, সেই স্বপ্নগুলো দেখাতে আমরা সাহায্য করব, এবং সেই স্বপ্নগুলোকে কীভাবে বাস্তবায়িত করতে হবে, তার জন্য কি কি ধরনের ফান্ড রাখা উচিত, কি কি ধরনের ইনস্ট্রুমেন্ট তার মধ্যে থাকতে হবে, সেটা এন্টায়ার ব্যাপারটাই আমরা একটা পুরো ব্লু প্রিন্টের মতন বানিয়ে দিই, যেটা কিন্তু তার আগামী 20-25 বছরের একটা রোড ম্যাপ তৈরি হয়ে যায়। আমি আপনাকে একদম খোলাখুলি জিজ্ঞেস করছি যে এতদিন মানুষের সাথে মিশে আপনি কি বুঝলেন যে একজন সাধারণ ইনভেস্টরের কমন কি কি মিস্টেক তারা করে থাকে? প্রথম মিস্টেক হচ্ছে ওই বললাম, গোল ছাড়া এগোতে থাকে। তো এই গোলটাকে আগে সেট করুক আর ইমিডিয়েটলি স্টার্ট করুক, ডিলে করার কোনো প্রয়োজন নেই, কারণ ডিলে করলে পরে ইউ হ্যাভ টু পে ডিলে কস্ট। সো ডিলে কস্টটা কখন বুঝবেন? আজ থেকে 5 বছর পর, যখন একটা বন্ধু যখন এগিয়ে গেছে। কারণ আমার কাছে এক্সাম্পল রয়েছে এরকম, দুজন মিলে এসছেন একসঙ্গে আমার সঙ্গে দেখা করতে, একজন ডিসিশন নিয়েছেন যে ঠিক আছে আমি ইমিডিয়েটলি প্ল্যান করছি, আরেকজন বলেছেন যে ঠিক আছে আমি একটু বাড়িতে গিয়ে ভেবে দেখছি। কি হয়, এই যখনই বাড়িতে গিয়ে ভেবে দেখা হয়, তার মাঝখানে তার অনেক কিছু চিন্তাভাবনা আসে। ওই চিন্তাভাবনা করতে করতে, সে অ্যানালিসিস করতে করতে 5 বছর কেটে গেছে, ততক্ষণে তার বন্ধু 5,000 টাকা করে এসআইপি স্টার্ট করেছিল। সে তখন যে ফান্ডটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর তার বন্ধু 0 জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। তো ওনাকে যখন ওই সেম গোলটাই রিচ করতে হবে, তখন তাকে 5,000 করে দিলে হবে না, 5,000 প্লাস 7,000, 8,000, 10,000 টাকা দিতে হবে। কিন্তু যদি আমি একটু আগে শুরু করতাম, তাহলে 5,000 টাকা দিয়ে শুরু করা যেত, আমি আরাম করে গোলটা রিচ করতে পারতাম, যেটা হয়তো অনেকের ক্ষেত্রেই রয়েছে সমস্যাটা, বাট এটা তো কমন প্রবলেম। দ্বিতীয় মিস্টেক হচ্ছে যে ফান্ড সিলেকশন। ফান্ড সিলেকশন যেগুলো করতে হবে, সেগুলোকে আমার রিস্ক অ্যাপেটাইটটা বুঝতে হবে, যে আমি কত দিনের জন্য রাখছি, 5 বছরের জন্য না 5 থেকে 10 বছরের জন্য, না 10 থেকে 20 বছরের মধ্যে, বা 10 বছরের না। সেই ক্ষেত্রে ফান্ড সিলেকশনটা খুব ইম্পর্টেন্ট। আমি 5 বছরের জন্য প্ল্যান করছি, কিন্তু আমি ইকুইটি এক্সপোজড হয়ে রয়েছি, মার্কেট পড়েছে, আমি চারিদিকে দেখছি লাল আর লাল, হলুদ, আমি আটকে গেছি, আর সবুজের কোনো দিক নেই, আমি আটকে গেছি। তখনই ডিমোটিভেটেড হয়ে গিয়ে আমি
কন্টিনিউ করা বন্ধ করে দিলাম বা আমি বেরিয়ে চলে আসলাম। তো এইগুলোকে মাথায় রাখতে হবে যে আমি কতদিনের জন্য রাখছি, সেই অ্যাকর্ডিং কোন ফান্ড আমার সিলেক্ট করা উচিত। তো সেই ক্ষেত্রে 5 ইয়ার্সের মধ্যে যদি হয় তাহলে পরে বলবো যে একটু ডেট ওরিয়েন্টেড ইনভেস্টমেন্ট হওয়া উচিত। ইকুইটি তো ডেফিনেটলি থাকবে, তা নাহলে পরে আপনার গ্রোথ হবে না। যদি মিড টার্ম হয় তাহলে পরে একটু 50-50 রেশিওতে, 60-40 রেশিওতে থাকতে হবে। আর যদি 10 ইয়ার্স অ্যান্ড অ্যাভাব হয় তাহলে ইকুইটি পোর্শনটা আপনি বাড়িয়ে দিতে পারেন, 80-20 রেশিওতে রাখতে পারেন। বা যদি খুব আপনার রিস্ক অ্যাপেটাইট আছে, আপনি মনে করেন যে আপনি সুপারম্যান, 100%। আর থার্ড কমন মিস্টেক হচ্ছে যে মাঝখানে টাকা তুলে নেওয়া। কারণ আমরা এক্সাম্পল দিই যে আপনার বাড়িতে চিকেন, মাটন, ফিশ যে কোনো কিছু একটা রান্না হচ্ছে, মিড অফ দ্য ওয়ে আপনি কি রান্নাটা বন্ধ করে দিয়ে কি খাবার পরিবেশন করে দেন? না। আপনি জানেন যে এই রান্নাটি করতে গেলে মোটামুটি আপনাকে 0.5 ঘন্টা 40 মিনিট সময় দিতে হবে। সেই তো আপনি যে গোলটা রিচ করার জন্য ভাবছিলেন সেটা 5 বছর বা 10 বছর বা 20 বছর বা 15 বছর, সেই সময়টাকে আদৌ দিয়েছেন? আমরা পড়াশোনা করেছি, সেই ক্ষেত্রেও একই বিষয়, যে একটা ক্লাস 1 থেকে ক্লাস 10 অবধি পড়তে দিতে হয়েছে, তবেই একটা বাচ্চা বড় হয়েছে, তারপরে সে আগামী দিনে এগিয়েছে। তো আপনি শুরু করেছেন যখন যে গোলটা নিয়ে, সেই গোলটাকে আপনি রিচ করুন, তারপরে আপনি দেখুন যে আপনার ফ্রিডমটা কোথায়। একদমই তাই। মিস্টেকের পর আর একটা জিনিস আসি, অনেকে একটা ভাবেন যে আমার সারা জীবনটা একইভাবে চলবে, কখনো না কখনো আমার টাকার প্রয়োজন পড়বে না, কিন্তু বিপদ তো বলে কয়ে আসে না। তো সেক্ষেত্রে একটা কনসেপশন চলে, সেটা হচ্ছে এমার্জেন্সি ফান্ড। এমার্জেন্সি ফান্ড একটা মানুষ কখন তৈরি করবে, কিভাবে তৈরি করবে, কিংবা আপনি যদি একটু ব্যাখ্যা দেন যে কতটা টাকা একটা মানুষের এমার্জেন্সি ফান্ডে রাখা উচিত। আমরা কোভিড দেখে নিয়েছি। কোভিডে মোটামুটি প্রথমে ভেবেছিলাম আমরা 20-22 দিন, 14 দিন, 15 দিন, তারপরে সেটা বাড়তে বাড়তে মাসে গড়ালো, প্রায় বছরে গড়ালো। তো সেই জায়গায় যদি দাঁড়ায় তাহলে পরে 1 বছরের হওয়া উচিত, কিন্তু উইচ ইজ নট পসিবল ফর এভরিওয়ান। কারণ যারা আমাদের এই ইন্ডিয়াতে রয়েছেন বা ওয়েস্ট বেঙ্গলে রয়েছেন, তাদের যে অ্যাভারেজ অফ ইনকাম যেটা রয়েছে, সেখানে তার 80% to 90% খরচাই হয়ে যায় তার সংসার চালাতে, বেঁচে থাকে 10% to 20%। আবার হয়তো কেউ হয়তো ব্লেসড, তাকে হয়তো বাড়িতে খরচা দিতে হয় না, উল্টোটা হয়, কিন্তু তারপরে হয়তো সে হয়তো প্রপারলি প্ল্যান করেননি বা করেন না। আমি বলবো যে মিনিমাম 3 মাসের একটা ইনকাম বা 3 মাসের খরচা অ্যাটলিস্ট ব্যাংকে থাকা উচিত, সো দ্যাট যদি কোনো রকম এরকম সার্কামস্টেন্সেস ক্রিয়েট হয়ও, সেটা কোভিডের মতন কিছু হতে পারে, আপনার নিজের ব্যক্তিগত জীবনে কোনো রকম অ্যাক্সিডেন্টাল কোনো কিছু হতে পারে, জবলেস হতে পারে, সেই সময় যেন অন্ততপক্ষে আমাকে কোনো বন্ধু বান্ধব বা পরিবারের কারোর কাছে কি হাত না পাততে হয়। সো 3 ইয়ার্সের একটা ইমার্জেন্সি ফান্ড থাকা উচিত। ইফ ইউর এক্সপেন্সেস ইজ 20,000, সো 60,000 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা উচিত, যেটাতে আপনি টাচ করবেন না। এরকমই। এরপর একটা মানুষের প্রশ্ন আসে যে আমি কত বছরে, মানে এখন অনেকের একটা ট্রেন্ড এসেছে যে আমি বেশি বছর কাজ করতে চাই না, একটা টাইমে গিয়ে আমি ফাইন্যান্সিয়ালি ফ্রিডম পেয়ে যাব এবং তারপর থেকে আমি আর খুব একটা কাজ করব না। তো একটা মানুষের এই ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে গেলে কত বছর কাজ করতে হতে পারে, কত বছর টার্গেট করে চলা উচিত? দেখুন, আমরা এই যে 60 ইয়ার্সের যে শব্দটা, মানে যে বয়সটা আমাদের মাইন্ডে সেট করা রয়েছে, এটা তো আমাদের মানে এই জেনারেশন সেট করা না, এটা যুগ যুগ ধরে চলে আসছে। কিন্তু আজকের দিনে অনেকেই মনে করছেন আমি এটা 60 অবধি যাবো না, 55-এ বা 50-তে গিয়ে আমি আমার রিটায়ারমেন্ট আমি নিয়ে নেব। তবে একটা সেগমেন্ট ভাবছি রিটায়ারমেন্ট নিয়ে নেব, আরেকটা সেগমেন্ট ভাবছেন আমি রিটায়ারমেন্ট নেব না, আমি একটা প্যাসিভ ইনকাম জেনারেট করব। কীরকম? আমি চাকরি করব না, চাকরিটা ছেড়ে দিয়েছি, কিন্তু আমি একটা ব্যবসা করব, যেখানে আমি রোজগারও করব আর আমার বেসিক যে নিডগুলো রয়েছে লাইফের, সেইগুলো যেন আমার কাছে চলে আসে। মানে আমার ডেলি লাইফে ইলেকট্রিসিটি, টেলিফোন, খাওয়া দাওয়া, ইন্টারনেট, এই যে বিষয়গুলো রয়েছে, এইটা যেন একটা প্যাসিভ ইনকাম জেনারেট করে যায়। এন্টায়ারলি সে তার পোস্ট 50 সে আর কোনো কাজ করবেন এরকম কিন্তু খুব একটা আমরা দেখছি না। কাজ করবেন কিন্তু প্যাসিভ ইনকামটা জেনারেট করে। তো এবার যদি প্যাসিভ ইনকাম জেনারেট করতে হয় ইনস্টেড অফ রিটায়ারমেন্ট ফান্ড, বিষয়টা একই, জাস্ট একটু অন্যভাবে চিন্তা ভাবনা করা। প্যাসিভ ইনকাম যদি জেনারেট করতে হয় আফটার 50 ইয়ার্স, তাহলে ভাবতে হবে যে আমার আজকের দিনে বেসিক নিড কী লাইফে, কত খরচা হয় তার জন্য, 20,000, 25,000, 30,000। দেখুন এসেন্সিয়াল এক্সপেন্সেস কত টাকার খরচা হয় সেটা আমাদের কোভিড দেখিয়ে দিয়েছে। তা বাদে যা রয়েছে সবটাই আমরা ইম্পালসিভ বায়ার হিসেবে আমরা করি। পাশের বন্ধু বান্ধব তার বাড়িতে গাড়ি বদলেছে,
আমার বাড়িতেও বদলাতে হবে। ফ্রিজ বদলেছে, বদলানো উচিত। তো এইভাবে করে বিষয়টা আমাদের কাছে অ্যাডিশনালি বেড়ে যায়। কিন্তু যদি আমি এসেন্সিয়াল এক্সপেন্সেসগুলোকে যদি কনসিডার করতে বলি, আগে এই ক্যালকুলেশনটা করুন যে আপনার ডেইলি লাইফে এসেন্সিয়াল এক্সপেন্সেস কী। ইফ ইট ইজ 20,000, সো আপনি কবে রিটায়ার করতে চাইছেন সেটা আপনি ডিসাইড করুন। তাহলে এই এতদিন পরে যদি আমাকে সেম লাইফস্টাইল মেনটেন করতে হয়, তাহলে ইনফ্লেশনকে কনসিডার করুন। আজকে 20,000 আফটার 15 ইয়ার্স কত হচ্ছে ইনফ্লেশনকে কনসিডার করলে। এই টাকাটা হচ্ছে আপনার প্রয়োজন প্রতি মাসে, এবং ওই প্রতি মাসের টাকাটা পেতে গেলে আপনার টোটাল কর্পাস কত টাকা ক্রিয়েট করা উচিত। এর অঙ্কটা আমরা বলি যে যা টাকার আপনার রিকোয়ারমেন্ট হবে তার 200 টাইমস করে দিন। ইফ ইউর নিড ইজ 50,000 রুপিস অ্যাট দ্যাট টাইম, তাহলে আপনি হয়তো আজকের লাইফস্টাইল 20,000-এর রাখতে পারবেন। তাহলে 50,000 পেতে গেলে আপনাকে 1 crore আপনার ফান্ডে থাকা উচিত 200 টাইমস। ওয়াই? যদি আমি অ্যাজিউম করি 6% রেট অফ ইন্টারেস্ট আমি ওই সময় টাকা পাবো, তাহলে 1 কোটির 6% হচ্ছে 6 লক্ষ টাকা, ডিভাইডেড বাই 12 ইজ 50,000। দ্যাটস ইট।